হ্যালো এভরিওয়ান, আমার আজকের এই পুরো লেসনের অংশ জুড়ে এমন কিছু সলিউশন দেওয়া আছে যেগুলো আপনার আইএলটিএস রাইটিং এর অনেক প্রবলেমকেই সলভ করে দিবে। কারণ আসলে শব্দ ছাড়া রাইটিং আর তলোয়ার ছাড়া ফাইটিং এই দুটো কিন্তু একই জিনিস, যেটা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আমি এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ান বাই ওয়ান বা পার্ট বাই পার্ট অথবা স্টেজ বাই স্টেজ এমন কিছু প্রবলেমের সলিউশন দিয়ে দিব আপনার আইএলটিএস রাইটিং এর ভোকাবুলারি রিলেটেড, যেগুলো 100% আপনার রাইটিং এর প্রবলেম অলমোস্ট 90% সলভ করে দিবে। তো আসুন আর কথা না বাড়িয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি কোথাও স্কিপ না করে, কোথাও না টেনে আমরা দেখি। আইএলটিএস রাইটিং ছাত্রদের একটা বিশাল সমস্যা, কারণ এই একটি মডিউলে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের ছাত্রছাত্রীরা খুব বেশি ভালো মার্ক তুলতে পারে না। যে কারণে তুলতে পারে না তার একটা প্রধান কারণ হচ্ছে ভোকাবুলারি বা শব্দ ভান্ডার তার মধ্যে যথেষ্ট পরিমাণে নেই। এই শব্দ ভান্ডার তার ভিতরে যথেষ্ট পরিমাণে আনার জন্য কতগুলো টেকনিক ফলো করতে হবে, যে টেকনিক দিয়ে সে চাইলে এই শব্দ ভান্ডারকে অনেক বেশি ইনক্রিজ করতে পারে এবং নিজেকে একটা হিডেন ট্রেজার অফ ভোকাবুলারি বা ওয়ার্ড বানিয়ে ফেলতে পারে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে 4টি ধাপ অনুসরণ করতে হবে। তো এই 4টি ধাপ যদি আপনি ঠিকঠাক ভাবে ফলো করতে পারেন, আশা করা যায় যে আপনার আইএলটিএস রাইটিং এর অনেকটাই প্রবলেম সলভ হয়ে যাবে। এই 4টি ধাপের মধ্যে আমি প্রথম ধাপটি নিয়ে আপনাদের সাথে প্রথমে কথা বলছি, যেটার নাম হচ্ছে ওয়ার্ড মেমোরাইজেশন। হ্যাঁ, ন্যূনতম আপনি অনেক ভালো লিখবেন, আপনি এখান থেকে আইএলটিএস রাইটিং এ 7 পাবেন, 6 পাবেন অথবা 8 পাবেন, যাই হোক না কেন আপনার প্রয়োজন হবে শব্দ। এখন এই শব্দের জন্য আপনি যদি প্রথমেই খুব অ্যাডভান্স লেভেলের শব্দ মুখস্থ করে ফেলেন, আসলে অ্যাডভান্স লেভেলের শব্দ শুধু মুখস্থ করলে হবে না, এটার প্রপার ইউটিলাইজেশনটা আপনাকে জানতে হবে। এজন্য আপনি অ্যাডভান্স লেভেলের শব্দ মুখস্থতে না গিয়ে আপনি আগে খুব বেসিক লেভেলের শব্দ মুখস্থ করতে পারেন। হ্যাঁ, আমি আপনাকে কিছু আইডিয়া দিতে পারি বেসিক লেভেলের শব্দ মুখস্থ করার জন্য। সেটার জন্য প্রথমে আপনি ধরতে পারেন হচ্ছে পার্সোপিসপিস। পার্সোপিসপিসের মধ্যে খুব অল্প পরিমাণে যে সকল ওয়ার্ড যে পার্সোপিসপিসের গ্রুপে আছে সেগুলো প্রথমে মুখস্থ করে ফেলতে পারেন। যেমন সবচেয়ে কম ওয়ার্ড আপনি পাবেন হচ্ছে প্রোনাউনে। প্রোনাউনের যে ওয়ার্ডগুলো এগুলোর পরিমাণ খুব বেশি না, এগুলো আপনি প্রথমে মুখস্থ করেন। তারপর আপনি প্রিপোজিশনের যে শব্দগুলো এটাও খুব বেশি না, সেগুলো মুখস্থ করে ফেলেন। এরপর আপনি কনজাংশনের লিস্টগুলো মুখস্থ করে ফেলেন এবং অক্সিলারি ভার্বের লিস্টগুলো মুখস্থ করে ফেলেন। তারপর এই কয়েকটা মুখস্থ করার পরে আপনি যদি মোটামুটি একটু মিড রেঞ্জের ভালো ভোকাবুলারি শিখতে চান, তাহলে আপনি ভার্ব মুখস্থ করবেন কমপক্ষে 500 থেকে 1000। কারণ এই 500 থেকে 1000 ভার্ব মুখস্থ করলে ভার্বের সাথে আপনি অন্যান্য পার্সোপিসপিস গুলো অটোমেটিক্যালি পেয়ে যাবেন। প্রাথমিক পর্যায়ে ওয়ার্ড মেমোরাইজেশনের যে ধাপটা আছে সেই ধাপটাতে আপনাকে প্রথমে হচ্ছে পার্সোপিসপিসের মধ্যে সবচেয়ে ইজি এবং সবচেয়ে কম সংখ্যক ওয়ার্ড ক্যারি করে এই ধরনের পার্সোপিসপিস গুলোকে আগে আপনাকে মুখস্থ করতে হবে। ঠিক তারপর পরই আপনাকে ভার্বের কমপক্ষে 500 থেকে 1000 খুব কমন ভার্ব গুলো আপনি মুখস্থ করে ফেলেন। এই কয়েকটা শব্দ যদি আপনার ভিতরে থাকে, আপনার বেসিক ওয়ার্ডের কাজ মোটামুটি শেষ। আর বেসিক ওয়ার্ডের কাজ শেষ হলে এরপরে আপনি যে ধাপে যেতে পারেন, অর্থাৎ ওয়ার্ড মেমোরাইজেশন যদি কমপ্লিট হয়ে যায় বেসিক ওয়ার্ডগুলো, এরপরে যে ধাপে যেতে পারেন সেটা হচ্ছে ওয়ার্ড নিয়ে একটু গবেষণা আপনাকে করতে হবে অ্যাডভান্স ওয়ার্ডগুলো শেখার জন্য। আর ওয়ার্ড নিয়ে গবেষণা করার জন্য আপনার পরের ধাপটি হচ্ছে ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন কি জিনিস? ওয়ার্ড ফরমেশন হচ্ছে কি শব্দ কিভাবে আসলে গঠন হয়। আপনি যে শব্দগুলো শিখেছেন ইতিমধ্যে সেগুলো হয়তো মনোসিলেবিক বা ডাইসিলেবিক বা ট্রাইসিলেবিক ওয়ার্ড, মানে ছোট ছোট শব্দ, কিন্তু এই ছোট ছোট শব্দগুলোকে একত্রিত করে বেশ বড় বড় শব্দ তৈরি করা যায়, সেগুলোকে বলা হচ্ছে ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশনের মধ্যে আমাদের দেশের স্টুডেন্টদের জন্য সবচেয়ে ইজি ওয়ার্ড ফরমেশন হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে যে ওয়ার্ডগুলো তৈরি করা হয়। সাধারণত প্রিফিক্স যুক্ত করে যে ওয়ার্ডগুলো তৈরি করা হয় সেগুলো অ্যাফার্মেটিভ বা নেগেটিভ ওয়ার্ড বোঝায়, আর সাফিক্স যুক্ত করে যে ওয়ার্ডগুলো গঠন করা হয় সেগুলো সাধারণত পার্সোপিসপিসের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এই 4টা ওয়ার্ডের মধ্যেই ইন্টারনাল ফরমেশনগুলো বোঝায়। তো এগুলো সম্পর্কে জাস্ট বেসিক আইডিয়া নেবেন। আর এই যে সাফিক্স এবং প্রিফিক্সের যে লিস্টটা আছে এই লিস্টটা আপনি মুখস্থ করে ফেলবেন। তাতে কি হবে, আপনি বেসিক লেভেলে যে ওয়ার্ডগুলো মেমোরাইজ করেছেন সেই ওয়ার্ডগুলোর সাথে যখন আপনি সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করবেন তখন সেটা নতুন আরেকটি ওয়ার্ড তৈরি করবে। এতে আপনার শব্দ ভান্ডার আরো একটু বৃদ্ধি পাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আপনি প্রথমে বেসিক ওয়ার্ডগুলো শিখবেন, তারপরে হচ্ছে ওয়ার্ড ফরমেশনটা শিখবেন এবং সেক্ষেত্রে আপনি লিস্ট অফ সাফিক্স এবং প্রিফিক্সটা পড়ার চেষ্টা করবেন। এই দুটো কাজ যখন আপনার প্রথম পর্যায়ে শেষ হয়ে যাবে, মানে প্রথম ধাপটা হচ্ছে ওয়ার্ড মেমোরাইজেশন, বেসিক ওয়ার্ড মেমোরাইজেশন, এবং দ্বিতীয় ধাপটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন। এরপরে চলে আসবে হচ্ছে আপনার ওয়ার্ড সিলেকশন, অর্থাৎ তৃতীয় ধাপে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ওয়ার্ড সিলেকশন। আপনি যখন একটা লেখা লিখবেন সেই লেখার ভিতরে এই ওয়ার্ড, কোন ওয়ার্ডটা আসলে আপনি ব্যবহার করবেন। এখানে ওয়ার্ডের কতগুলো ধাপ আছে, A1, A2, B1, B2, C1, C2। আপনি যে ওয়ার্ডগুলো ইতিমধ্যে জানেন, স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছেন, সেখানে সব ধরনের ওয়ার্ডই আপনি পড়েছেন। A1 থেকে একবার C2 পর্যন্ত এমন কোনো ওয়ার্ড নাই যেটা আপনি পড়েননি। হয়তো C1, C2 লেভেলের শব্দগুলো আপনি কম ব্যবহার করেছেন, A1, A2 সবচেয়ে বেশি ব্যবহার করেছেন, আর B1, B2 মডারেট লেভেলে ব্যবহার করেছেন। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে লিস্ট অনুযায়ী সেই ধরনের ওয়ার্ডগুলোকে আপনি পড়ে ফেলতে পারেন, মুখস্থ করতে পারেন এবং
সেগুলোকে সিলেক্ট করতে পারেন যে আপনি যে একটা লেখা লিখবেন, এই লেখার ভিতরে আপনি আসলে কি পরিমাণ A1 A2 দিবেন, কি পরিমাণ B1 B2 দিবেন, কি পরিমাণ C1 C2 দিবেন। তবে রেশিওটা যদি আমি বলি, 100% ওয়ার্ডের মধ্যে আপনার অলমোস্ট 60% কাভার করবে হচ্ছে A1 A2 লেভেলের ওয়ার্ড, 20 থেকে 30% কাভার করবে হচ্ছে B1 B2 লেভেলের ওয়ার্ড, এবং 10 থেকে 15% কাভার করবে হচ্ছে C1 C2 লেভেলের ওয়ার্ড। তো এইভাবে করে আপনি ওয়ার্ডগুলোকে রেশিও করতে হবে, অর্থাৎ আপনি ওয়ার্ড সিলেক্ট করতে হবে যে কোন কোন ওয়ার্ড দিয়ে মূলত আপনি আপনার লেখাটা ব্যবহার করবেন। তবে যেহেতু আপনি ইতিমধ্যে ওয়ার্ড ফরমেশন এবং ওয়ার্ড মেমোরাইজেশন করে ফেলেছেন, এজন্য ওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আরেকজনের রাইটিংকে পড়া। আপনার মাথায় যেহেতু এখন ওয়ার্ড আছে, আপনি যখন অন্যদের লেখা পড়বেন, মানে অন্যদের আইএলটিএস রাইটিং এর কোশ্চেন এবং অন্যদের লেখা আইএলটিএস রাইটিং এর অ্যান্সার গুলো পড়বেন, এগুলো অ্যাভেলেবেল মার্কার বই ফলো করতে পারেন, অথবা কেমব্রিজের যে টেস্ট সিরিজ গুলো আছে সেগুলো আপনি চাইলে ফলো করতে পারেন। সেখানে যখন আপনি এগুলোকে পড়বেন, পড়ার পরে আপনার যে মেমোরাইজ ওয়ার্ড গুলো আছে সেগুলোর রিফ্লেকশনটা আপনি সেখানে লেখায় দেখতে পাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে ওরা এই শব্দটাকে কিভাবে ব্যবহার করেছে, আপনি কিভাবে ব্যবহার করা উচিত। তাহলে এইভাবে করে আপনি ওয়ার্ড সিলেকশনটা করার চেষ্টা করবেন। আর ওয়ার্ড সিলেকশনটা দুটো জিনিসের সমন্বয়ে আসে। এক নাম্বার হচ্ছে যে আপনি রিডিং পড়বেন, দুই নাম্বার হচ্ছে আপনি A1 থেকে C2 পর্যন্ত লেভেলের ওয়ার্ডগুলোকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার ওয়ার্ড সিলেকশনটা সুবিধা হবে। এবং শেষ ধাপে আমরা চলে এসেছি। শেষ যে ধাপটা, সেই ধাপটাতে আপনাকে ওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে, অর্থাৎ আপনি যে ওয়ার্ডটাকে শিখেছেন সেই ওয়ার্ডটাকে ব্যবহার করা শিখতে হবে। ওয়ার্ডে সাধারণত 3 ধরনের প্লেসমেন্ট হয়, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 1, ওয়ার্ড অ্যাজ এ পার্টস অফ স্পিচ। একটা বাক্যের ভিতরে আমরা জানি বাক্য মানে আসলে বাক্য না, কতগুলো শব্দের সমন্বয়, আর শব্দগুলোর একটা নামকরণ করা হয় যার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। ওয়ার্ডটা কি সেখানে পার্টস অফ স্পিচ আকারে বা একটা সিঙ্গেল ওয়ার্ড, সেটা নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, কোন আকারে বসেছে। কারণ নাউনের বাক্যের ভিতরে একটা প্লেস আছে, ভার্বেরও একটা প্লেস আছে, প্রিপোজিশনেরও একটা প্লেস আছে। তাহলে প্রত্যেকটাকে তার সঠিক জায়গায় বসাতে হবে। এজন্য ওয়ার্ড প্লেসমেন্টটাও খুব জরুরি। আর ওয়ার্ড প্লেসমেন্টটাও মোটামুটি রিডিং থেকে আপনার অনেকটা হয়ে যাবে, কারণ রিডিং পড়লে আপনি বুঝতে পারবেন অন্যরা কিভাবে ওয়ার্ডকে প্লেসমেন্ট করেছে। এটা হচ্ছে কি প্রথম ধাপ, যেহেতু আপনি ওয়ার্ড প্লেসমেন্ট করবেন। দ্বিতীয় ধাপে বা দ্বিতীয় যে উপায়টি আছে, সেই উপায়টা হচ্ছে গিয়ে ওয়ার্ড অ্যাজ এ পার্টস অফ স্পিচ সবসময় বসে না, ওয়ার্ড অ্যাজ এ ফ্রেজ বসে। অর্থাৎ আমরা অনেকগুলো ওয়ার্ডকে নিয়ে একটা বাক্যের ভিতরে ফ্রেজ গঠন করতে পারি। এই ফ্রেজগুলোর ভিন্ন ভিন্ন নামকরণ করা হয়। যেমন এই ফ্রেজটা যদি নাউন গঠন করে তাহলে সেটা বলা হয় নাউন ফ্রেজ। এই ফ্রেজ যদি ভার্ব গঠন করে ওকে বলা হয় ভার্ব ফ্রেজ। এই ফ্রেজ যদি প্রিপোজিশন গঠন করে এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এই ফ্রেজ যদি অ্যাডভার্ব গঠন করে তখন এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এইভাবে করে ফ্রেজেরও একটা নামকরণ করা হয়। এই ফ্রেজ অনুসারে কিন্তু বসে। যখন আপনি শব্দ শিখে ফেললেন, প্রাথমিক পর্যায়ে আপনার কাজ শেষ, বাট সেকেন্ডারি লেভেলে গিয়ে আপনাকে একটু ফ্রেজ শিখতে হবে বা ফ্রেজ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। কারণ ওয়ার্ড কিন্তু শুধু ওয়ার্ড আকারে বসে না, ওয়ার্ড কিন্তু একটা ফ্রেজ আকারেও বসে। এই যে ফ্রেজ আকারে বসা এবং ফ্রেজ আকারে ফরমেশন করা, এটা সম্পর্কে যদি মোটামুটি আপনি একটু ভালো ধারণা পান, তাহলে মোটামুটি আইএলটিএস রাইটিং এ যদি ওয়ার্ড এবং ফ্রেজকে সমন্বয় করে আপনি বাক্য গঠন করতে পারেন, আশা করা যায় যে আপনার মিনিমাম 6.5 লেভেলে আপনি উন্নীত হয়ে যাবেন। ঠিক আছে? এবং এই যে ওয়ার্ড এবং ফ্রেজ দুটাই হচ্ছে A1 A2 B1 B2 লেভেলের ওয়ার্ডও হয়, ফ্রেজও হয়। অর্থাৎ আপনি শুধু ওয়ার্ডকে যে A1 A2 B1 B2 চিন্তা করবেন তা না, ফ্রেজও কিন্তু A1 A2 B1 B2 লেভেলের হয়। কারণ ওয়ার্ড এবং ফ্রেজ অলমোস্ট বাক্যে একই কাজ করে, দুইটাই পার্টস অফ স্পিচের কাজ করে, কিন্তু একটা হচ্ছে কালেকটিভ ওয়ার্ড হিসেবে একটা মিনিং দেয়, আর হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড সিঙ্গেল মিনিং দেয়। তো এই জিনিসটা একটু আপনাকে বুঝতে হবে। এবং ওয়ার্ড প্লেসমেন্টের লাস্ট যে ধাপটা, সেটা হচ্ছে ওয়ার্ড কিন্তু একটা সেন্টেন্সে ক্লজ আকারে বসে। অর্থাৎ যখন একটা ওয়ার্ডকে আপনি একটা বাক্যের অংশ করে ফেলেন এবং সেই বাক্যটা যদি আরেকটা বড় বাক্যের অংশ হয়, সেটাকে বলা হয় হচ্ছে ক্লজ। তার মানে ওয়ার্ড একটা ওয়ার্ড আকারে বসে, ওয়ার্ড একটা ফ্রেজ আকারে বসে, ওয়ার্ড একটা ক্লজ আকারে বসে। তো এই তিনটা বিষয়টাকে যখন, এটা একটু অ্যাডভান্স লেভেল, অর্থাৎ আমি প্রথম দুইটা লেভেল, সেই দুইটা লেভেল কিন্তু খুব ইজি, কিন্তু পরের যে লেভেলগুলো সেগুলো কিন্তু কিছুটা অ্যাডভান্স। তো আপনি তো ইজি থেকে আস্তে আস্তে অ্যাডভান্সে যাবেন, আপনি তো শুরুতেই আসলে সবকিছু পারবেন এরকম না। সেক্ষেত্রে আপনি এই ফ্রেজ শব্দ কিভাবে ক্লজ আকারে বসে, শব্দ কিভাবে ফ্রেজ আকারে বসে, এইটা সম্পর্কে মোটামুটি আপনি ধারণা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে এই শব্দ নিয়ে যে আপনার গবেষণা, শব্দ নিয়ে যে আপনার কাজ, সেটা অনেকটাই কিন্তু সমাধান হয়ে যাবে। মোটামুটি এই 4টি ধাপ যদি আপনি ফলো করেন, প্রথমটি যেটা আমি বলেছিলাম ওয়ার্ড মেমোরাইজেশন, দ্বিতীয় যে ধাপটি আমি বলেছিলাম সেটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন, তৃতীয় ধাপটি যেটা বলেছিলাম ওয়ার্ড সিলেকশন, এবং ফাইনাল ধাপটা হচ্ছে ওয়ার্ড প্লেসমেন্ট। এই 4টি ধাপ যদি আপনি একটু সময় নিয়ে যদি এটাকে সময় দেন, এটা শুধুমাত্র আপনার আইএলটিএস রাইটিং এ হেল্প করবে না, এটা আপনার আইএলটিএস রিডিং এ, আইএলটিএস লিসনিং এ এবং আইএলটিএস স্পিকিং এও সাংঘাতিক রকমের হেল্প করবে। তাই এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনি যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন আমার এই ফর্মুলাগুলো ইউজ করে
ওয়ার্ডটাকে ব্যবহার করার জন্য এবং শেখার জন্য। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু ভিডিওর ঠিক একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের জন্য একটা ম্যাজিক আছে বা চমক আছে। আমি আপনাদের কথা চিন্তা করে আমার এই ভিডিও ঠিক ডেসক্রিপশনে 3টি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে রাইটিং টাস্ক 1 এর জন্য কিছু বেসিক ভোকাবুলারি, কিন্তু এই বেসিক ভোকাবুলারি গুলোকে সাজানো হয়েছে CEFR অর্থাৎ A1 A2 B1 B2 C1 C2 এই লেভেলের উপরে ভিত্তি করে। যদিও এখানে আপনি ফুল লিস্টটা পাবেন না, কিন্তু এই লিস্টটা আপনাকে একটা ধারণা দিবে আসলে সাধারণত A1 A2 B1 B2 C1 C2 লেভেলের শব্দগুলো কেমন হয়। কারণ অনেকে আইডেন্টিফাই করতে পারে না যে শব্দটা আমি শিখলাম এটা কি A1 শব্দ না B1 শব্দ না C1 শব্দ। কারণ এইটা যদি সে আইডেন্টিফাই করতে না পারে তাহলে ওই যে ওয়ার্ডের যে ডিস্ট্রিবিউশন 60% A1 A2 30% B1 B2 10 থেকে 15% হচ্ছে কি C1 C2 এই জিনিসটা সে বসাতে পারবে না। এরপরে আপনাকে আমি দিয়েছি হচ্ছে রাইটিং টাস্ক 2 এর জন্য ঠিক একইভাবে A1 A2 থেকে C2 পর্যন্ত মোটামুটি একটা ওয়ার্ড লিস্ট দিয়েছি, যেটাতে প্রতিটাতে আপনি 30টা করে ওয়ার্ড পাবেন এবং এই ওয়ার্ডগুলোকে যদি মোটামুটি মেমোরাইজ করতে পারেন আপনার রাইটিং টাস্ক 2 এর অনেকখানি ওয়ার্ডের কাজ হয়ে যাবে। এবং ফাইনালি একটা লেখার ফ্লো ঠিক রাখার জন্য আপনাকে কিছু কানেক্টর ইউজ করা লাগে, যেগুলোকে আমরা বলি লিঙ্কিং ওয়ার্ড, কোহেসিভ ডিভাইস বা কানেক্টর। এগুলো লেখার যে লজিক্যাল ফ্লো সেটাকে ঠিক রাখে। এই লজিক্যাল ফ্লোর জন্য ওই কানেক্টিং শব্দগুলো শিখতে হয়, যেগুলো আপনি পার্টস অফ স্পিচে কনজাংশন আকারেও শিখতে পারবেন বা কনজাংশনের বাইরে লিঙ্কিং ওয়ার্ড আকারেও শিখতে পারবেন। সেটার লিস্টটাও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো এই 3টা লিস্ট থেকে এই ওয়ার্ডগুলো কালেক্ট করে আপনি যদি মেমোরাইজ করতে পারেন, পাশাপাশি যদি আপনি শুরু থেকে আমি যেভাবে বলেছি ধাপে ধাপে সেগুলো করতে পারেন, আশা করা যায় যে আইএলটিএস রাইটিং এ আপনার শব্দ নিয়ে যে দুর্বলতা আছে সেটা কোনোভাবেই আর থাকবে না। আইএলটিএস রাইটিংটা করার জন্য আপনি হয়ে যাবেন বেস্ট, কারণ আপনার কাছে এখন শব্দ আছে, আর শব্দ আছে মানে আপনি খুব শক্তিশালী। এখন ব্যবহার করতে গিয়ে একটু এদিক সেদিক হবে, সেটা লিখতে 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 ঠিক হয়ে যাবে। অবশ্যই শব্দ শেখার পরে কমপক্ষে প্রতিটা টাইপ রাইটিং এর উপরে 20টা করে লেখা লিখবেন, তাহলে আপনার স্কিল চলে আসবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন কোয়েরি অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও ভবিষ্যৎ তৈরি করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।